This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্য খবরে যাব, তবে এই মুহূর্তে ডোমজুড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে ভয়ানক আগুন। রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। দমকলের 15টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। ছবি দেখাচ্ছি আপনাদের, এর আগেও আপনাদের সেই ছবি দেখিয়েছি, আমরা সবার আগেই ছবি দেখিয়েছি, আরও একবার সেই ছবি দেখাচ্ছি। দেখুন, গলগল করে কালো ধোঁয়া, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সুব্রত, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ঘটনাস্থল থেকে। সুব্রত, কি ভয়ঙ্কর পরিস্থিতি, কতক্ষণে এই আগুন অ্যারেস্ট করা সম্ভব হবে, আদৌ কিছু বোঝা যাচ্ছে? দমকল কর্মীরা কি বলছেন? দেখো, আগুনের যে মাত্রা, যে ভয়ঙ্কর চিত্র, এখানে যে কারখানা, কেমিক্যাল কারখানা, এই কারখানায় যেটা জানা যাচ্ছে, এই কারখানার মধ্যে একাধিক অয়েল ট্যাঙ্কার রয়েছে, যে ট্যাঙ্কারগুলো একে একে বিস্ফোট হচ্ছে, এবং এই বিস্ফোটের ফলে কিন্তু দমকল যে আগুন নেভানোর কাজ করছিল 15টা ইঞ্জিন, তারা কিন্তু এই মুহূর্তে কাজ বন্ধ করে দিয়েছে। কারণ এইভাবে জল দিয়ে দমকলের পক্ষে এই আগুনকে নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব না। ফলে আগুনের যে বিভীষিকা, তা কিন্তু ক্রমেই বাড়ছে, এবং একের পর এক যে অয়েল ট্যাঙ্কার এখানে মজুদ ছিল, সেই ট্যাঙ্কারগুলো বিস্ফোট হচ্ছে। ফলে বোঝা যাচ্ছে না এই মুহূর্তে কারখানার ভেতরে কেউ আটকে আছে কিনা, বা কোনো হতাহতের খবর আছে কিনা, আমরা এই মুহূর্তে সেই বিষয়ে সন্দিহান। তবে দমকল কর্মীরা এই মুহূর্তে কাজ বন্ধ করে দিয়েছেন। তাদের যে 15টা ইঞ্জিন এবং যে কর্মীরা এসেছিলেন, তাদের এই জলে এই আগুন নেভানো সম্ভব নয় বলে এমনটা মনে করা হচ্ছে। এলাকায় র্যাব নামিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদেরকে বেশি কাছে যেতে দেওয়া হচ্ছে না, কারণ একের পর এক যে অয়েল ট্যাঙ্কারগুলো রয়েছে সেগুলো বিস্ফোরণ হচ্ছে। ফলে কিন্তু এখানে একটা পরিস্থিতি যেমন তৈরি হচ্ছে, সাধারণ মানুষ তারা আতঙ্কে বাইরে বেরিয়ে এসেছে। সাবধানে কাজ করো, এলাকায় র্যাবও নামিয়ে দেওয়া হয়েছে, এবং বারবার করে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। দমকলের 15টা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, কিন্তু তারপরেও এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দমকল কর্মীরা কি বলছেন শুনুন। সুব্রত, ফিরছি। ওরা কিভাবে লেগেছে জানি না, আমাদের কাছে 2:45 নাগাদ খবর এলো। আমরা সঙ্গে সঙ্গে, আমি দক্ষিণ জামদা প্রধান, এটা আমার অঞ্চল নয়, পাশের রুদ্রপুর অঞ্চলে, তবু আমার বর্ডার এলাকাটা জোরালো ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে, যা এলাকা কাঁপিয়ে দিচ্ছে। এগুলো ছিল না, আমার যতদূর ধারণা, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। ওনাদের মালিক এখানে আছে, আমার সঙ্গে কথা হয়েছে। 8-10 জন ছিল, 8-10 জনকে ওনারা গুনে গুনে বার করে নিয়েছে। আগুন যত দ্রুত সম্ভব আমাদের প্রশাসনিক থেকে, মানে দমকল থেকে একদম নিভিয়ে দেবে। এলাকার মানুষজনের বক্তব্য আপনাদেরকে শোনালাম, এবং এই মুহূর্তে 15টা ইঞ্জিনেও এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে দমকলের তরফ থেকে বলা হচ্ছে, এবং যে এই মুহূর্তে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভয়ানক একটা আগুন, বারবার মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে রাসায়নিক কারখানায়। আবারও চলে যাব সুব্রতর কাছে। সুব্রত, একেবারে মঞ্জিরাদি, দেখো পরিস্থিতি তোমাকে আমি আরেকবার দেখাবো সেই ছবিটা। এখানে কিন্তু র্যাব মোতায়েন করে দেওয়া হয়েছে, এর থেকে আগে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, এবং আগুনের যে লেনিয়াল শিখা, তা কিন্তু একই রয়েছে, বরঞ্চ বাড়ছে। এবং যেটা জানা যাচ্ছে, ভেতরে 100 থেকে 150টি অয়েল ট্যাঙ্কার রয়েছে, তার মধ্যে সামনের দিকে প্রায় 20-25টি ট্যাঙ্কার পরপর বিস্ফোরণ হচ্ছে, এবং তার যে বিভীষিকা চিত্র আমরা কিন্তু দেখিয়েছি। এবং পেছন দিকে যে ট্যাঙ্কারগুলো রয়েছে, আগুনের যে মাত্রা আমি তোমাকে দেখাবো, আরেকবার দেখানোর চেষ্টা করবো, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার বিস্তীর্ণ হয়ে গেছে। অর্থাৎ এই যে ফাঁকা অঞ্চল, পাশে হোগলা বন রয়েছে, সেই আগুন কিন্তু এখান থেকে ছড়িয়ে পড়ছে, এবং এই ট্যাঙ্কারগুলো যখন বিস্ফোরণ হচ্ছে, তখন তার যে তেল, সেই তেলও কিন্তু ছিটকে পড়ছে। এক হচ্ছে, এই কারখানার আশেপাশে কোনো বসতি কি রয়েছে, এক। দ্বিতীয়ত, কারখানায় ভেতরে কেউ আটকে থাকার আশঙ্কা কি করা হচ্ছে? দেখো মঞ্জিরাদি, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, কারখানার ভেতরে কেউ আছে কিনা সেটা আমরা কেন, পুলিশও পর্যন্ত এই মুহূর্তে বা দমকল কর্মীরাও ভেতরে পৌঁছাতে পারেননি, ফলে সেটা জানা অসম্ভব, এবং থাকলেও থাকতে পারে, সেটা কিন্তু মনে অনুমেয়। এবং পাশাপাশি এই তোমাকে যে পুরো অঞ্চলটা দেখাবো, এটা ওএনজিসির একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। এখানে কিন্তু বসতি নেই, কিন্তু বসতি এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টের বাইরে রয়েছে, এবং এই যে অয়েল ট্যাঙ্কারগুলো বিস্ফোরণ হচ্ছে একের পর এক, তার যে কাঁপুনি বা তার যে বিভৎসতা, তাতে কিন্তু মানুষজন আতঙ্কে ঘরের বাইরে চলে এসেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো দূরে সেই ছবিটা
ছবিটা দেখাতে, তুমি দেখলেই বুঝতে পারবে সহজে। মানুষজন কিন্তু এখানে আগুনের বিভৎসিকা দেখতে বা তারা কি হয়েছে জানতে কিন্তু এখানে ভিড় জমিয়েছে। পাশাপাশি এখানে রয়েছে ডোমজুর থানার পুলিশ, হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা এবং দমকল কর্মীরা রয়েছে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। স্যার, আগুনের কি পরিমাণ এখন? আগুন কি আসতে এসছে? আগুন কি আসতে এসছে? দেখো, এখনো পর্যন্ত কেউ কিছু বলতে চাইছে না। আগুন কিন্তু কোনোভাবে নেমে যাচ্ছে না। দমকল কর্মীদের সঙ্গে পুলিশ কর্মীরা তারা কিন্তু আলোচনা করছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। তবে আগুনের লেলিহান শিখা কিন্তু ক্রমেই বাড়তে চলেছে। যেভাবে দমকল এখানে জল দিচ্ছে, সেই জল কিন্তু আগুনের কাছে পৌঁছাচ্ছে কিনা তা কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। ফলে দমকল কর্মীরা এই মুহূর্তে একটা কর্মবিরতি দিয়েছে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়। ফলে সময় যত গড়াচ্ছে আগুন কিন্তু বাড়ছে, এমনটাই মনে করা হচ্ছে। মঞ্জিরাদি। সুব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি দেখাবো এই ছবি আরো একবার। বিগ ভ্যালে আমাদের দর্শকদের দেখাই কি ভয়ানক একটা পরিস্থিতি। এই মুহূর্তে ডোমকলের আকাশ কালো ধোঁয়ায় একেবারে ঢেকে গিয়েছে মুহুর্মুহু ডোমজুরের এলাকায় এবং এই মুহূর্তে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং দমকলের 15টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে রয়েছে। কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কালো ধোঁয়ায় ঢেকেছে ডোমজুরের আকাশ। ডোমজুরের রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। এবং 1.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরং ভয়ানক আগুন এই মুহূর্তে জ্বলছে, আগুন দাউ দাউ করে জ্বলছে এবং রাসায়নিক কারখানা, সেখানে আগুন লেগেছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। র্যাব নামানো হয়েছে এলাকায়। সুব্রত ঘটনাস্থলে রয়েছে। সুব্রত, একটা কথা বলো, এই যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের কথা তুমি বলছিলে, এই বেল্টের বাইরে যেভাবে যে ভয়ঙ্কর পরিস্থিতি, আগুন ছড়িয়ে পড়ার কতটা আশঙ্কা থাকছে? দেখো, একেবারে আমি যে কথাটা তোমাকে বলছিলাম, এই যে অয়েল ট্যাঙ্কারগুলো ভেতরে বিস্ফোরণ হচ্ছে, সেই অয়েল ট্যাঙ্কারের যে তেল, সেই তেল কিন্তু পাশের যে হোগলা বন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল বেল্টের যে ফাঁকা অংশ যেখানে বসতি নেই, তাই সেখানে কিন্তু ছড়িয়ে পড়ছে এবং দূরেও কিন্তু সেই আগুন প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার স্প্রেড করেছে। সেই ছবিটা দেখাতে পাচ্ছি এবং আগুনের যে বিভৎসতা তা কিন্তু দমকল কর্মীরা অনুমান করেছেন এবং যেভাবে জল দিচ্ছে তাতেই আগুন নিয়ন্ত্রণে আসবে কিনা যথেষ্ট প্রশ্ন রয়েছে। ফলে সাধারণ মানুষ যেমন আতঙ্কে রয়েছে, এখানে প্রশাসনও কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, প্রচুর পরিমাণ অয়েল ট্যাঙ্কার এর ভেতরে রয়েছে, যেগুলো দফায় দফায় বিস্ফোরণ হচ্ছে এবং এই বিস্ফোটের যে তাপমাত্রা বা যা ভূমিকম্পন হচ্ছে তাতে কিন্তু আশেপাশের এলাকার মানুষজন অর্থাৎ 3 থেকে 4 কিলোমিটার এলাকার মানুষজন তারা কিন্তু আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এসছে। তারা জানতে চাইছে কি হচ্ছে। ফলে দমকলের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে 15টা ইঞ্জিন দিয়ে দমকল কর্মীদের এই বিভৎস আগুনকে নিয়ন্ত্রণে আনা কার্যত তারা পেরে উঠছেন না, এমনটাই কিন্তু ছবিতে স্পষ্ট। ফলে পরবর্তীকালে দমকলের পক্ষ থেকে, ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। মঞ্জিরাদি। সুব্রত, এই কারখানায় কি কাজ হতো মূলত এবং এখানে কি অয়েল ট্যাঙ্কার রয়েছে, রাসায়নিক পদার্থ মজুদ রয়েছে, কি রয়েছে এবং কিসের থেকে এরকম ভয়ানক একটা আগুন লাগলো, কিছু কি বুঝতে পারছো? দেখো, যেটা জানতে পারছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বা এলাকার লোকেদের সঙ্গে কথা বলে, এখানে তেল পরিশোধন করা হয়, অর্থাৎ যে তেল আসে, যে ট্যাঙ্কারে করে তেল আসে, সেই তেলকে শোধন করা হয় এবং পরবর্তীকালে এখান থেকে অন্যান্য জায়গায় সেই তেলকে পাঠানো হয়। ফলে কেমিক্যাল কারখানা বোঝাই যাচ্ছে বিপুল পরিমাণে যে দাহ্য পদার্থ বা রাসায়নিক পদার্থ মজুদ ছিল তা কিন্তু আগুনের এই চিত্র দেখেই কিন্তু একেবারে স্পষ্ট। তুমি দেখতেই পাচ্ছ আগুনের লেলিহান শিখা যেভাবে বাড়ছে, ডোমজুরের আকাশ কিন্তু ক্রমশ কালো হয়ে যাচ্ছে এবং আগুন শুধু এই কারখানায় নয়, যেভাবে হাওয়া দিচ্ছে বা তেল ছড়িয়ে পড়ছে চারিদিকে, আগুন কিন্তু দূরে প্রায় 2-2.5 কিলোমিটার দূরেও কিন্তু স্প্রেড করেছে অর্থাৎ জ্বলছে। ফলে বোঝা যাচ্ছে যে এলাকাকে ক্রমশ গ্রাস করছে এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে দমকল বা প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। মঞ্জিরাদি। ছবিটা একটু দেখাও না, এলাকার মানুষের ছবিটা। র্যাব নামানো হয়েছে, যে কথা তুমি বলছিলে, যতটা পারা সম্ভব সাবধানে কাজ করার পর যতটা ছবি দেখানো যায়। সুব্রত, দেখো, তোমাকে দেখাচ্ছি এই কারখানার ঠিক সামনেই এখানে র্যাব দিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে বা ভেতরে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। আমি তোমাকে আরেকটু সেই ছবিটা দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এখানে দমকলের গাড়ি রয়েছে। আচ্ছা, আগুনের কি অবস্থা এই মুহূর্তে? আগুনটা দেখছেন তো, পুরো ফ্লেমে জ্বলছে। আগুনটা অ্যারেস্ট হতে একটু সময় লাগবে, কেমিক্যাল আছে, আমাদের গাড়িগুলো পর্যাপ্ত ঢুকে গেলেই অ্যারেস্ট হয়ে যাবে। কিন্তু আগুন তো দূরে, প্রায় 2 কিলোমিটার দূরে স্প্রেড করেছে।
হ্যাঁ, সেটা হাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে। আর কত গাড়ি আসছে দমকলের, আর কত গাড়ি আসছে সুব্রত? দমকলের কর্তারা তারা দেখো এখনো পর্যন্ত জানা যাচ্ছে 15টা এসছে, আরো দমকলের গাড়ি বাড়বে, সেই সংখ্যাটা কত তা পরিষ্কার করে এখনো বোঝা গেল না। ফলে দমকলের যে গাড়ি বাড়বে তা কিন্তু একেবারে স্পষ্ট। তোমাকে আমি দেখাবো একের পর এক দমকলের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম রয়েছে, এছাড়াও রয়েছে হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছে, এবং দূরে তোমাকে যে ছবিটা আরেকবার আমি দেখানোর চেষ্টা করব। মানুষজন কিন্তু আতঙ্কে এলাকার বাড়ির বাইরে তারা বেরিয়ে এসছে, এবং দূরে তোমাকে আরেকবার আমি একটু এগিয়ে যাচ্ছি এলাকা থেকে, যেখানে ছবিটা তোমাকে দেখাতে পারবো। এই যে পুরো সমগ্র ফাঁকা অঞ্চলটি দেখছো, এই পুরো অঞ্চলটি হচ্ছে ওএনজিসি যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এবং দূরে দেখছো ওইখানে সাধারণ মানুষ যারা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এসছে, এবং আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে, কম্পন হচ্ছে মাঝে মাঝে, যে বিস্ফোট হচ্ছে সেই বিস্ফোটের আতঙ্কে তারা বাড়ি থেকে বেরিয়ে এসছে এবং তারা দেখতে চাইছে। ফলে দমকলের এই মুহূর্তে যে অবস্থা, তাতে করে এই বিভৎস আগুনকে নিয়ন্ত্রণে আনা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। যদিও দমকল দমকল আধিকারিকরা স্পষ্টত জানাচ্ছে তারা সব রকম চেষ্টা করছে, যেহেতু কেমিক্যাল রয়েছে ভেতরে, প্রচুর বিস্ফোট হচ্ছে, ফলে সময় লাগবে। কতক্ষণ সে সময় লাগতে পারে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। মঞ্জিরা সুব্রত, বুঝতে পারছি এই মুহূর্তে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে রয়েছে গোটা ডোমজুর জুড়ে, কারণ ডোমজুরের আকাশ জুড়ে কালো ধোঁয়া, গল গল করে সেই ধোঁয়া বেরোচ্ছে। ভয়ঙ্কর আগুনের এই মুহূর্তে পরিস্থিতি, এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ওএনজিসির যে কারখানা, সেখানে অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ, একের পর এক বিস্ফোরণ হচ্ছে, সেই শব্দ শোনা যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, গল গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। ডোমজুড়ে ওএনজিসির কারখানায় ভয়ঙ্কর আগুন, ভয়ানক একটা পরিস্থিতি, গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, এবং এই আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। দমকলের 15টা ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে, কিন্তু সেটাও পর্যাপ্ত নয় বলেই তারা মনে করছেন, এবং সে কারণে আরও দমকলের গাড়ি আসছে, এবং তারপর এই আগুন অ্যারেস্ট করার চেষ্টা তারা করবেন। আপাতভাবে র্যাফ নামানো হয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সেখানে ঘটনাস্থলে পৌঁছেছে, এবং গোটা এলাকা তারা মুড়ে ফেলেছে। স্থানীয় পুলিশও সেখানে রয়েছেন। এলাকার মানুষকে ওই জায়গা থেকে সরিয়ে রাখার চেষ্টা হয়েছে, এবং প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে রয়েছে ডোমজুড়ে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে আগুন নেভানোর কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, বরং মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। প্রায় 2 ঘন্টা ছুঁই ভয়ঙ্কর ভয়াবহ আগুন এই মুহূর্তে ডোমজুড়ে। আবারও চলে যাব সুব্রত এই মুহূর্তের পরিস্থিতি। দেখো পরিস্থিতির কোনো রকম বদল নেই, ফলে আগুনের যে মাত্রা তা কিন্তু বাড়ছে, বিস্ফোরণ হচ্ছে, ভেতরে অয়েল ট্যাঙ্কার রয়েছে প্রচুর পরিমাণে, যেগুলো একে একে বিস্ফোরণ করছে, এবং এই এলাকা পুরো সম্পূর্ণ ফাঁকা এলাকা, আশেপাশে 2-3টে কারখানা রয়েছে, ফলে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল, এবং আগুন যে মাত্রায় জ্বলছে তার সঙ্গে দোসর হয়েছে এই হাওয়ার ফলে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। 2-3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে হোগলা বনে আগুন লেগে গেছে। আমি তোমার পেছনে দূরে সেই ছবিটা আরেকবার দেখানোর চেষ্টা করব। ওই যে দূরে প্রায় দেখো, এই কারখানা থেকে প্রায় 2 কিলোমিটার হবে দূরে ওই জায়গায় কিন্তু আগুন জ্বলছে, এবং সম্পূর্ণ হোগলা বন আগুনের গ্রাসে চলে এসছে। ফলে আগুনের যে ক্ষিপ্ততা বা তীব্রতা তা কিন্তু যে কোনো মুহূর্তে এই সম্পূর্ণ এলাকাকে গ্রাস করতে পারে, এবং দমকল কর্মীরা যে প্রচেষ্টা করছে তাদের সঠিক পরিকাঠামো এই আগুন নেভাতে কিন্তু এই মুহূর্তে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। ফলে দমকল আধিকারিকরা যেটা জানাচ্ছে, একে ফাঁকা এলাকা, হাওয়া দিচ্ছে, এবং দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে সে আগুনকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু আগুনের যে বিভৎসতা তাতে করে কিন্তু এই আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে, কারখানার ভেতর কটা অয়েল ট্যাঙ্কার মোট রয়েছে সেটা কি জানা সম্ভব হয়েছে? দেখো এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, 120 থেকে 150 খানা অয়েল ট্যাঙ্কার এই কারখানায় মজুদ ছিল। সামনের দিকে, অর্থাৎ যেখানে এই আগুনগুলি জ্বলছে, এদিকে 20 থেকে 30টি অয়েল ট্যাঙ্কার ছিল, এবং বাকি পিছনের দিকে আছে, অর্থাৎ এই কারখানা অনেক যথেষ্ট বড় এলাকা জুড়ে কারখানা, এবং কতগুলি অয়েল ট্যাঙ্কার রয়েছে তা কিন্তু একের পর এক বিস্ফোরণ হচ্ছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে। এবং দমকল কর্মীরা দূরে, তোমাকে সেই ছবিটা আরেকবার আমি দেখানোর চেষ্টা করব, দমকল কর্মীরা কিন্তু এখনো জল দিয়ে যাচ্ছেন সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে, এবং প্রশাসনের পক্ষ থেকে যেন কেউ
কেউ এই বিভৎস অগ্নিকাণ্ডের সামনে না চলে যায় তার জন্য কিন্তু এখানে পর্যন্ত ব্যারিকেড করা হয়েছে এবং আমাদেরকেও এর বাইরে বা ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে আগুন কিন্তু যত সময় যাচ্ছে তত বাড়তে চলেছে এবং দমকল কর্মীরাও তৎপরতার সঙ্গে সে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ফলে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি মঞ্জিরাদি, এমনটাই বলা যায়। অর্থাৎ সুব্রত, এই মুহূর্তে যেটা আপডেট, গোটা এলাকা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, র্যাফ নামানো হয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সেখানে পৌঁছেছে এবং দমকল তারা আরও গাড়ি ওখানে আসতে বলেছে। তার কারণ 15টা ইঞ্জিন প্রথমে পৌঁছয়, আরও ইঞ্জিন সেখানে তলব করা হয় এবং যাতে একসাথে তারা এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে, কারণ ভয়াবহ একটা পরিস্থিতি, ভয়ানক আগুন এবং কারখানার মধ্যে যেটা জানা যাচ্ছে 120 থেকে প্রায় 150টা অয়েল ট্যাঙ্কার রয়েছে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মুহুর্মুহু সেই অয়েল ট্যাঙ্কার থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। সুব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ, তোমার সঙ্গে আবারও কথা হবে, সাবধানে কাজ করো সুব্রত। এবার চলুন মুর্শিদাবাদে। আজ জাফরাবাদ বেদবোনা গ্রামে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনে বিএসএফ এর স্থায়ী ক্যাম্প চাইলেন ভুক্তভোগীরা। গ্রামবাসীরা জমি দিতেও তৈরি, কি আশ্বাস দিলেন সুকান্ত মজুমদার দেখুন। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের গ্রাম, কাঞ্চনতলা হোক বা জাফরাবাদ, দফা এক দাবি এক, বিএসএফ এর স্থায়ী ক্যাম্প। মুর্শিদাবাদে গিয়ে বিপন্ন গ্রামবাসীদের সেই দাবি শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিএসএফকে জমি দিতেও তৈরি গ্রামবাসীরা। আমরা বিএসএফ স্থায়ীভাবে পার্মানেন্ট ক্যাম্প চাই স্যার। বিএসএফ ক্যাম্পের ব্যাপারেও কথা বলছি, ক্যাম্পের জায়গা দেওয়ার জন্য রেডি হয়ে আছে আমাদের এখানে লোক। সোমবার প্রথমে শামসেরগঞ্জের কাঞ্চনতলা যান সুকান্ত, তারপর যান জাফরাবাদে নিহতদের বাড়িতে, পরিবারের সঙ্গে কথা বলেন। সেখানেই প্ল্যাকার্ড হাতে জড়ো হন গ্রামবাসীরা, আরজিকর আন্দোলনের স্লোগানও ওঠে। আর দাবি একটাই, বিএসএফ এর স্থায়ী ক্যাম্প চেয়ে সরব হন স্থানীয় বাসিন্দারা, বিন্দুমাত্র ভরসা নেই পুলিশে। মূল দাবি হচ্ছে বিএসএফ ক্যাম্প। ছেলেমেয়েরা ঘর থেকে বাইরে বেরোতে পারছে না, আতঙ্কে খাবার দাবার খেতে পারছে না, সবকে অসুখ হয়ে গেছে। আমরা এখানে স্থায়ী ক্যাম্প চাই। সাধারণ মানুষ কিন্তু একটাই দাবি তুলছে, স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। এমনকি তারা বলছে পর্যাপ্ত সুরক্ষা না পেলে তারা এই গ্রামে থাকতে পারবেন না। পুলিশের কোনো ভূমিকা নেই, ওদের বলতে চাই না। বিএসএফ এর টহল দেওয়ার এখতিয়ার সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত করে দেওয়ার পর রাজনৈতিক বিতর্ক কম হয়নি। সরাসরি বিজেপিকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 কিলোমিটার পর্যন্ত দেখতো, হঠাৎ 50 কিলোমিটার পর্যন্ত যাবে। তার মানে কি, ওই 50 কিলোমিটারের মধ্যে যারা আছেন তাদের ওপরে কিন্তু অত্যাচার করে বিজেপি করানোর চেষ্টা করবে। সেই সীমান্তের পাহারাদারদেরই পাড়ায় পাকাপাকিভাবে বসাতে চাইছেন শামসেরগঞ্জের বাসিন্দারা। সেটা কি সম্ভব? গ্রামবাসীদের আশ্বস্ত করে সুকান্ত বলেছেন, বিএসএফ ক্যাম্প খুলতে গেলে আপনারা জানেন জমি থেকে শুরু করে রাজ্য সরকারের পারমিশন অনেক কিছু প্রয়োজন হয়। আমি এই বিষয়ে মাননীয় গৃহমন্ত্রীর সাথে কথা বলবো। তারা নিজেরাই জমি দিতে রাজি আছেন স্থায়ী বিএসএফ ক্যাম্পের জন্য, তবুও রাজ্য সরকারের পারমিশন প্রয়োজন। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে গেছিলেন বাম নেতৃত্ব, পরিদর্শন করে এসেছেন রাজ্যপাল, ঘুরে গেছে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন। বিজেপি রাজ্য সভাপতিও গ্রামে গ্রামে ঘুরে গেলেন। মুখ্যমন্ত্রীর আসা উচিত ছিল, বারবার বললেন সুকান্ত। चीफ मिनिस्टर के लिए बहुत जरूरी था, उनको आना चाहिए, शी शुड विजिट दिस प्लेसेस। মুখ্যমন্ত্রী অবশ্য আগেই বলেছিলেন, আমি নিজেও যেতে পারতাম, তারা আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে, এখনই আমি যাওয়া মানে তারা আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। গ্রামবাসীদের সুকান্ত বলে এসেছেন, দ্বিতীয়বার যদি আপনাদের বাড়িতে হামলা হয়, দ্বিতীয়বার যদি আপনাদের বাড়িতে হামলা হয়, আপনাদেরকে আমি গাড়ি পাঠাবো, আপনার গাড়িতে উঠবেন, সোজা দিদির বাড়িতে নিয়ে যাবো, ওনার বাড়িতে গিয়ে থাকার। গ্রামের বিক্ষোভ কলকাতার লাইমলাইটে নিয়ে আসবেন, এটাই কি বলে এলেন বিজেপির রাজ্য সভাপতি? সায়ন্ত ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদের হিংসায় জড়িত থাকার অভিযোগে দ্রুত আরো 12, পিটিআই সূত্রে এমনটাই খবর। ওড়িশা থেকে 12 জনকে আটক করেছে বেঙ্গল STF। আর কি জানা যাচ্ছে পিটিআই সূত্রে? সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুজয়।
দেখো, যেটা জানা যাচ্ছে যে সব মিলিয়ে মোট গ্রেফতার এবং উড়িষ্যার ঝাড়সুগুড়া সেখানে বেঙ্গল এসটিএফ তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পর মুর্শিদাবাদে যে জোড়া খুনের ঘটনা, বাবা এবং ছেলের খুনের ঘটনা, সেই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত তাদেরকে সেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হিংসা ছড়ানোর ঘটনায় সেই ঘটনাতে 13 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে এবং পরবর্তীতে মুর্শিদাবাদের আদালতে পেশ করা হবে। এবং বেঙ্গল এসটিএফ এর একটা অন্যতম বড় সাফল্য বলা চলে, তার কারণ এই জোড়া খুনের ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার হয়েছিল এবং এই গ্রেফতারি মিলিয়ে 6 জন গ্রেফতার হলো। পুরোটাই কিন্তু বেঙ্গল এসটিএফ এর সাফল্য। তারাই কিন্তু এই খুনের ঘটনায় একের পর এক, এবং যেটা দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে যে এরাই মূল খুনের ঘটনায় যারা মূল ষড়যন্ত্রকারী, মূল অভিযুক্ত এবং খুনের ঘটনার পর তারা পালিয়ে গিয়েছিল, প্রতিবেশীর আশ্রয়ে পালিয়ে গিয়েছিল, গা ঢাকা দিয়েছিল এবং ঘন ঘন নিজেদের ডেরা বদল করছিল যাতে কোনোভাবে তারা পুলিশের র্যাডারে না পড়ে। কিন্তু তারপরে বেঙ্গল এসটিএফ তাদের খুঁজে বের করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং হিংসার ঘটনাতেও কিন্তু আরো গ্রেফতারি বাড়লো এবং যেখানে 13 জনে আরো গ্রেফতার হলো। ধন্যবাদ সুজয়। জাফরাবাদে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের মুখে অস্ত্রের ঝনঝনানি, বললেন এরপর তো AK-47 কিনতে হবে বাঁচার জন্য, আবার সমস্যা হলে কি হবে, হামলা হলে কি করব? স্থায়ী এবং অস্থায়ী প্রেসক্রিপশন বিজেপির রাজ্য সভাপতি। প্রত্যেকের কাছে বন্দুক ছিল, সাধারণ মানুষরা বলছে পিস্তল নিয়েছিল, মাথায় পিস্তল ধরেছে। কোথা থেকে এত পিস্তল আসে? মানে মুখ্যমন্ত্রী জবাব দেবেন না? আপনি হোম মিনিস্টার, আপনার রাজ্যে এইভাবে বেআইনি পিস্তল ঘুরে বেড়াচ্ছে, কি করে রেখেছেন? তাতে এর আগামী দিনে বাড়ি ঘর গরু ছাগল বিক্রি করে AK-47 কিনতে হবে বাঁচার জন্য। মুখ্যমন্ত্রী যে অবস্থায় পৌঁছে দিচ্ছে, বিশেষ করে বহরমপুর, এই মুর্শিদাবাদ, মালদা, তাদেরকে বাঁচার জন্য তাদের পরে তো বাড়ি ঘর বিক্রি করে বন্দুক কিনে নিয়ে গাছের তলায় শুয়ে থাকতে হবে। হিংসার কথা বলছেন এনারা। আমাদের এখানে গান্ধীজি অহিংস আন্দোলন করে দেশকে স্বাধীন করেছিলেন। এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা হচ্ছে গডসের নতুন অবতার, যারা সমাজকে দ্বিখণ্ডিত করতে চাইছে। অস্ত্রের শাসন, মাওবাদীরা যেটা বলে, বন্দুকের নলই ক্ষমতার উৎস। এর থেকে বিপজ্জনক গণতন্ত্রের জন্য আর কিছু হতে পারে না।